শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আমাদের বাংলা গদ্যের তোলপাড় গল্পটা নিয়ে, আমাদের গদ্যের চতুর্থ অধ্যায়ে আছে এটা। তোলপাড় গল্পের আমরা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো। ইতিমধ্যেই আমরা ক্লাসে, তোমরা জানো যে আমাদের সিলেবাস, আমরা ক্লাস চলাকালীন সময় আমাদের সিলেবাস শেষ হয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা বহু নির্বাচনী অনেক প্রশ্ন করেছি। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রশ্ন করেছি, তোমরা বাসা থেকে হোমওয়ার্কও করেছো, আবার নিজে থেকেও প্রশ্ন বানিয়েছো। সৃজনশীল প্রশ্নেও আমরা বেশ কয়েকটা চ্যাপ্টার থেকে আমরা সৃজনশীল প্রশ্ন তৈরির কৌশলটা, সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখতে হয় সেই কৌশলটা আমরা আলোচনা করেছি যদিও, কিন্তু এরপরও এখন যেহেতু বন্ধ, এই সময়টাতে আমরা আবার প্রথম থেকে করছি। ইতিমধ্যে আমরা সততার পুরস্কার থেকে করেছি, মিনু গল্প থেকে করেছি, তোলপাড় থেকে করছি। এভাবে ক্রমানুসারে আমরা আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিভাবে সৃজনশীল প্রশ্ন আমরা তৈরি করতে পারি, কিভাবে সৃজনশীল প্রশ্ন লেখার যে কলা কৌশলগুলো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা আশা করি তোলপাড় গল্প সেহেতু তোমাদের হাতে আশা করি বই আছে বা কলম আছে, আমরা সেভাবে নিয়েই আমরা আলোচনাটা শুরু করছি। শিক্ষার্থীরা, তোমরা সবাই খুব ভালো করেই জানো তোলপাড় যে গল্পটা আমরা যখন ক্লাসে আলোচনা করেছি, সেখানে আমাদের মূল চরিত্র ছিল কে? মূল চরিত্র ছিল সাবু একটা চরিত্র ছিল। তোমাদের সাথে যখনই আমি সৃজনশীল গল্প নিয়ে আলোচনা করতাম, আমি তোমাদেরকে সেখানে প্রথম মূল চরিত্রটাকে নিয়ে ফোকাস করতাম, যে সেই চরিত্রটাকে যদি তুমি ভালো করে মনে রাখো, সেই চরিত্রটার কোন কোন দিকগুলো তোমার ভালো লাগছে, কোন কোন দিকগুলো তোমার মনে টাচ করছে, সেগুলো যেন তুমি মাথায় রাখো। এটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলতাম। তো ঠিক একইভাবে তোলপাড় গল্পের, আমাদের পাঠ্য বইয়ের তোলপাড় গল্প, সেই গল্পের ধারাবাহিকতায় যে সৃজনশীল প্রশ্নটা, সেই সৃজনশীল প্রশ্নের একটা উদ্দীপক আমরা এখানে রেডি করেছি। আশা করি তোমরা দেখতে পাচ্ছ সবাই, না হলে একটু জুম করলেই তোমরা দেখতে পাবা লেখাটা। আমি স্পষ্টভাবে লেখার চেষ্টা করেছি। দেখো, এখানে আমাদের এই গল্পটার মধ্যে উদ্দীপকের যে গল্পটা, সেই গল্পটাতে আমাদের প্রধান চরিত্রটা হচ্ছে কে? প্রধান চরিত্রটা হচ্ছে রুমিকে দিয়েই এই উদ্দীপকের এই গল্পটা শুরু। আচ্ছা, তোলপাড় গল্পটা তোমরা জানো আমাদের মুক্তিযুদ্ধের সময়কার একটা প্রেক্ষাপট নিয়ে আমাদের এটা শুরু হয়েছে। তো সেটা হলেও এখানে রুমির কাজটা কি, বা রুমি কি করেছে, রুমিকে কেন এই গল্পের মূল চরিত্র বানানো হয়েছে, আমরা সেটা নিয়ে আগে একটু করে কথা বলি। দেখো, রুমি একজন কিশোর মানে তোমার বয়সী একজন ছেলে মনে করি, কেমন? আচ্ছা, মুক্তিযুদ্ধ শুরু হলে সে দেখে, মুক্তিযুদ্ধ যখন শুরু হয়, মুক্তিযুদ্ধ কত সালে শুরু হয়? হ্যাঁ, 1971 সালে 25শে মার্চ রাতের পর থেকেই মুক্তিযুদ্ধ আমাদের দেশে শুরু হয়। সেই মুক্তিযুদ্ধ শুরু হলে সে দেখে যে পাকিস্তানি কারা, যারা আমাদের এই দেশে অতর্কিতে যারা হামলা করেছিল, অর্থাৎ পশ্চিম পাকিস্তানিরা, নির্মম হত্যাযজ্ঞ। সে দেখে পাকিস্তানিদের নির্মম হত্যাযজ্ঞ। নির্মম মানে কি? একদম বীভৎস, যেখানে কোনো প্রতিরোধ নাই, যেখানে শুধু ওরা এসেই হত্যা করছে আমাদের মানুষকে। সেই হত্যাটাকে অনেক বেশি নারকীয় হয়, অনেক বেশি কষ্টের হয়, হৃদয় বিদারক হয়, সেটাকে আমরা কি বলবো? নির্মম বলি। কেমন? হত্যাযজ্ঞ মানে কি? যাকে পাচ্ছে তাকেই হত্যা করছে, যাকে পাচ্ছে তাকেই মারছে, কোনো বিচার ছাড়া নিরস্ত্র মানুষকে ওরা কি করছে? গুলি করে হত্যা করছে। এইভাবে অসংখ্য মানুষকে যখন মারা হয়, সেটাকে আমরা বলি হত্যাযজ্ঞ। সেই হত্যাযজ্ঞটা পরিচালনা করছিল কারা? পশ্চিম পাকিস্তানিরা, এই নির্মম হত্যাযজ্ঞটা। মুক্তিযুদ্ধ শুরু হলে সেই রুমি, আমাদের এই গল্পের মূল চরিত্র রুমি, দেখতে পায় যে পাকিস্তানিদের এই নির্মম হত্যাযজ্ঞটা, এই অত্যাচার নিপীড়ন দেখে তার রক্তে আগুন লেগে যায়। কার রক্তে আগুন লেগে যায়? রুমির রক্তে আগুন লেগে যায়। স্বাভাবিক, আমি যখন আমার চোখের সামনে কাউকে অত্যাচারিত হতে দেখি, কাউকে কষ্ট পেতে দেখি, আমার মনের মধ্যে সেটার জন্য এক ধরনের একটা কষ্টবোধ ফুটে ওঠে। ঠিক একই জিনিসটাই হয়েছিল কার মধ্যে? আমাদের রুমির মধ্যে, আমাদের উদ্দীপকের রুমির মধ্যে। সে প্রতিজ্ঞা করা মানে কি? শপথ করে। সে মনে মনে সে শপথ করে যে কোনো মূল্যে এর প্রতিশোধ নিতে হবে। যে কোনো মূল্য মানে কি? যার কোনো মূল্য নাই, যার কোনো বাজ বিচার নাই, যেখানে পাকিস্তানি সৈন্যরা আমাদের দেশের মানুষকে নির্মমভাবে হত্যা করেছে,
সেখানে তাদের বিরুদ্ধে প্রতিশোধটাও তেমনি নির্মম ভাবে নেবে বলে সে কি করে, মনে মনে প্রতিজ্ঞা করে। তাই সে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ভাবে সাহায্য করতো। সে তো বয়সে ছিল কিশোর, ইচ্ছে করলেই অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করার বয়সটা তার ছিল না। কিন্তু তোমাদের অবগতির জন্য বলি, মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশে 7 কোটি মানুষ ছিল। কত কোটি মানুষ ছিল? 7 কোটি মানুষ ছিল। আচ্ছা, এই 7 কোটি মানুষের আমরা জানি 1 থেকে 1.5 কোটি মানুষ নিজের জীবন বাঁচাতে পালিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় গ্রহণ করে, আর অন্য মানুষগুলো কিন্তু এখানেই ছিল। এই মানুষগুলোর মধ্যে আবার কিছু সংখ্যক মানুষ ছিল যারা পশ্চিম পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে রাজাকার বলি যাদের, আলবদর বলি যাদের, আলশামস বলি যাদের, অর্থাৎ আমাদের ঘরের মধ্যে থাকা এই মানুষগুলোই ছিল আমাদের শত্রু। তারা পাকিস্তানিদের সাথে মিশে আমাদের দেশের অনেক মানুষকে তারা হত্যা করেছিল, হত্যা করতে দেখিয়ে দিত। ঘরে যুবক ছেলে থাকলে, যুবতী মেয়ে থাকলে তারা দেখিয়ে দিত, অত্যাচার করত, হত্যা করত, সম্পত্তি লুণ্ঠন করত, ঘর জ্বালিয়ে দিত। কারা? রাজাকার, আলবদর, আলশামস যারা, তারা। কিন্তু আমাদের যে মুক্তিযোদ্ধারা যারা মুক্তির জন্য যুদ্ধ করছিল, তারা কোনো কিছুর জন্য না, তারা যেন আমাদের এই দেশটা স্বাধীন হয়, আমাদের দেশটা যেন পাকিস্তানিদের হাত থেকে শত্রু মুক্ত করতে পারে, সেজন্য আমাদের মুক্তির যোদ্ধারা কাজ করছিল। তারাও কি পাল্টা আঘাত করার চেষ্টা করছিল। তো এই মানুষগুলোকে সহায়তা করতো কিন্তু আমাদের দেশের বড় অংশের মানুষেরা। বলে স্যার কিভাবে সহায়তা করতো মুক্তিযোদ্ধাদের? হ্যাঁ, অস্ত্র দিয়ে না, গোলা বারুদ দিয়ে না, কিভাবে? সেই মুক্তিযোদ্ধাদেরকে খাবার দিত, সেই মুক্তিযোদ্ধাদেরকে আশ্রয় দিত, সেই মুক্তিযোদ্ধাদের অস্ত্রগুলো লুকিয়ে রাখত। ছোট ছোট এই কিশোরেরা, ছোট ছোট ছেলে মেয়েরা, ওরা পাকিস্তানিদের যে ক্যাম্পগুলো ছিল সেই ক্যাম্পগুলোর কাছাকাছি গিয়ে তারা কি করত, কখন তারা খেতে বসে, কখন তারা বাইরে যায়, কখন তারা ঘুরতে যায়, কখন তারা এলোমেলো ভাবে থাকে, কোন রুমে কতজন থাকে, কোন কোনখানে তাদের চেক পোস্ট গুলা ছিল, কোথায় থেকে তারা মানুষদেরকে আক্রমণ করত। হ্যাঁ, তাদের ওখানে রাজাকার, আলবদর, আলশামসের লোক কারা যায়, এই খবরগুলো নিয়ে ওরা কাদেরকে দিত? মুক্তিযোদ্ধাদেরকে দিত। এই মুক্তিযোদ্ধারা তখন তাদের সেই খবরের উপর ভিত্তি করে কি পশ্চিম পাকিস্তানিদের উপর, ওই ক্যাম্পগুলোর উপর আক্রমণ চালাতো। তাহলে আমি যদি এদেরকে সরাসরি মুক্তিযোদ্ধা বলি, তাহলে যে মানুষগুলো সাহায্য করত তারাও কিন্তু কি এক ধরনের মুক্তিযোদ্ধা। তোমরা জানো প্রত্যক্ষ এবং পরোক্ষ বলতে দুটো শব্দ আছে। প্রত্যক্ষ ভাবে যুদ্ধ করতো এই মুক্তিযোদ্ধারা, আর পরোক্ষ ভাবে যুদ্ধ করতো কারা? এই তাদেরকে যারা বিভিন্ন ভাবে সহায়তা করত তারাই ছিল পরোক্ষ ভাবে এই মুক্তির যোদ্ধা। তো শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের যেমনি অনেক বেশি অবদান আমাদের এই মুক্তিযুদ্ধের জন্য আছে, ঠিক তেমনি ভাবে অনেক বেশি অবদান আছে এই মুক্তিযোদ্ধাদেরকে যারা সাহায্য করত তাদেরও। অর্থাৎ সবাই মিলে মনে প্রাণে চাইতো আমাদের দেশটা যেন কি হয়, স্বাধীন হয়, আমাদের দেশটা যেন শত্রু মুক্ত হয়, আমাদের দেশটা থেকে যেন কি পাকিস্তানিরা চলে যায়, আমরা যেন একটা নতুন দেশ পাই। কেমন? তাহলে সাধারণভাবে তোমরা বুঝতে পারছো যে এই গল্পের মূল চরিত্র রুমি, সে বয়সে ছিল তোমার বয়সী একজন কিশোর। মুক্তিযুদ্ধ শুরু হলে সে পাকিস্তানিদের নির্মম হত্যাযজ্ঞগুলো দেখতে পায়। এই অত্যাচার ও নিপীড়ন দেখে তার রক্তে আগুন লেগে যায়, তার মধ্যে একটা প্রতিশোধের স্পৃহা জেগে ওঠে। তখন সে শপথ করে যে কোনো মূল্যে এর প্রতিশোধ নেবে। সে কিভাবে প্রতিশোধটা নিতে পারে? সরাসরি গিয়ে যুদ্ধ করবে, অস্ত্র নিয়ে গিয়ে পশ্চিম পাকিস্তানিদেরকে মারবে? কিন্তু সে তো বয়সে কিশোর, তার পক্ষে কি সেটা সম্ভব? না। তার পক্ষে কোনটা সম্ভব? সে মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্ন ভাবে সাহায্য করত, খাবার নিয়ে দিত, তাদেরকে রাতে আশ্রয় দিত, তাদেরকে কি রাস্তা চিনতে সহায়তা করত। এইভাবে সে সাহায্যগুলো করত। তাহলে আমার বিশ্বাস যে তোমার মনের মধ্যে এখন রুমির একটা চরিত্র, তোমার মনের মধ্যে রুমি একটা গল্পের নায়ক তোমার কাছে এখন। আমি আবারও বলছি, আমরা যখন সিনেমা দেখি তখন সেই গল্পের মধ্যে কারো কারো চরিত্র আমার মনের মধ্যে একটা অবস্থান সৃষ্টি করে। প্রথম চরিত্রটা কোনটা? নায়ক, যে তাকে ওই গল্পের মূল ফোকাসটা দেয়া হয়, দেয়া হয় না? এরপরে গল্পে কাকে মূল বেশি ফোকাস দেয়া হয়? গল্পের যে ভিলেন থাকে, অর্থাৎ যাকে আমরা খারাপ মানুষ হিসেবে পরিগণিত করি, অর্থাৎ গল্পের যে খারাপ চরিত্র, ভিলেন, সেই ভিলেন চরিত্রটা হচ্ছে আমাদের এখানে পশ্চিম পাকিস্তানিরা। তো আমার মনের মধ্যে এখন একটা নায়কের চরিত্র নিয়ে বসে আছে কে? রুমি। কেমন? তাহলে এটা গেল উদ্দীপক। আমি উদ্দীপকটাকে একটা ভাবে মন থেকে আলাদা করে একটা পাশে রাখলাম।
এই গল্পটার সাথে তোমার মনে তুমি যদি এখন একটু করে চিন্তা করো যে এই রুমি গল্পের এই উদ্দীপকের রুমির সাথে আমার পাঠ্য বইয়ের কোন চরিত্রটা, কোন চ্যাপ্টারের কোন চরিত্রটার মিল খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, আমি জানি যে তোমাদের মনের মধ্যে এই রুমি এবং সাবু একই ধরনের একটা চরিত্রের বৈশিষ্ট্য তোমার মনের মধ্যে গিয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, আমি তোমার তোলপাড় গল্পে সাবুর কথাই বলছি, যে আমার উদ্দীপকের মূল চরিত্র রুমি। ঠিক একইভাবে আমার পাঠ্য বইয়ের সাবুও ঠিক একই রকমের একটা চরিত্র। ঠিক আছে, তাহলে এখন যদি এই রুমির উদ্দীপকের গল্পের রুমির চরিত্রটা বা এই উদ্দীপকের গল্পটা আর আমার তোলপাড় গল্পের ওই অংশটাকে যদি আমি একসাথে করি, তাহলে অনেক জিনিস আমি পাশাপাশি মিল খুঁজে পাবো। তা প্রথমে আমি তোমাদের কাছে এত কথা বলার পেছনে কারণটা হচ্ছে এই, তোমার মনের মধ্যে যদি পুরো একটা গল্প যদি আমি আকার করে দিতে না পারি, তো আমি এই কথার ফাঁকে আরেকটা কথা বলি, এটা আমি তোমাদেরকে ক্লাসেও তোমাদের সাথে আলোচনা করি। সেটা হচ্ছে, যখন তুমি কোনো সিনেমা দেখো, গল্পের মতো করে কোনো সিনেমা দেখো, যদি কোনো নাটক দেখো, তো কিছুক্ষণ পর তুমি ইচ্ছে করলেই কিন্তু সেই গল্পটা আরেকজন বন্ধুকে বা পরিবারের কাউকে তুমি সেই গল্পটা ইচ্ছে করলে বলতে পারো। পারো না? কেন? কারণ এটা একটা গল্পের মতো করে তোমার মাথায় ছিল। ঠিক এভাবে যখন গল্প আকারে যখন আমরা কোনো জিনিসকে মাথায় রাখি, সেটা দীর্ঘক্ষণ আমাদের মাথায় থাকে এবং আমাদের মধ্যে একটা স্থায়ী রূপ নেয়। সেজন্য আমি তোমাদেরকে ক্লাস করার সময় যে কথাটা বারবার বলি, যে কোনো একটা বিষয়কে যখন গল্প আকারে তুমি যখন মনে রাখবে, তখন সেটি তোমার মনের মধ্যে দীর্ঘস্থায়ী একটা রূপ নেবে। কারণ যখন ইচ্ছে হয় তখনই তুমি সেই গল্পটা বলতে পারবে কাউকে। ঠিক ওই রুমি গল্পের, এই উদ্দীপকের এই গল্পের রুমির কথাটা তোমাকে বললাম, ঠিক একইভাবে এবার সাবুর গল্পটাও আমাদের সামনে চলে আসবে। কিভাবে? আমরা এবার আমাদের প্রশ্ন উত্তরে চলে যাই। আমাদের 1 নাম্বার প্রশ্ন তোমরা জানো কি? জ্ঞানমূলক। আচ্ছা, জ্ঞানমূলক মানে কি? যেটি কখনো পরিবর্তনশীল নয়, যেটি অবশ্যই সত্য। ইচ্ছে করলে সাবুদের গ্রামের নাম তুমি চেঞ্জ করে দিতে পারো না, ইচ্ছে করলে সাবুদের গ্রামটা হুট করে চেঞ্জ হয়ে যাবে না। আমাদের গল্পে সাবুদের গ্রামের নাম যা আছে, কি যেটা আমাদের সাবুদের গ্রামের নাম আছে, সেটাই আমাদের এখানে উত্তর হবে। সাবুদের গ্রামের নাম, সাবুদের গ্রামের নাম কি? আমাদের যে একটা গল্প ছিল, তোলপাড় গল্প ছিল, সরি, আমাদের ওই গল্পটার মধ্যে প্রথমে ছিল কাদের? সাবুদের গ্রামের নাম। সাবুদের গ্রামের নামটা কি ছিল আমাদের? তোলপাড় যে গল্প, এই গল্পের মধ্যে আমরা যে চরিত্রটা পড়তাম, হ্যাঁ, সেই গল্পটার মধ্যে প্রথমেই ছিল, হ্যাঁ, তোমার প্রথমে আমরা বলতাম কোনটা? শওকত ওসমানের যে তোলপাড় গল্প, সেই গল্পের আলোচনার মধ্যে আমাদের কাছে প্রথমেই চলে এসছে তার বয়স, তারপর এসছে কি সে কোন গ্রামে থাকে, তার মায়ের নাম কি, এরপরে আসে কি সাবুদের গায়ের কথা। আচ্ছা, আমি একটু করে আবারও বলছি, তোমরা, আমি একটু করে তোমাদেরকে আবার এখানে আবার তোমাদের দৃষ্টি নিবন্ধন করছি, একটু করে ইয়ে করতো। ওদের গ্রামের নাম আবারও বলছি, এখানে পড়তে পড়তে হঠাৎ করে তোমার এই কথাটা মাথায় রাখতে হবে, আমার মতো করে ভুলে গেলে হবে না। সাবুদের গ্রামের নামটা কি? হ্যাঁ, গাবতলী। সাবুদের গ্রামের নাম হচ্ছে গাবতলী। এটা ইচ্ছে করলে তুমি বা আমি চেঞ্জ করতে পারি না। আমরা সময়টা নিচ্ছি এই জন্যই যে এখানে ইচ্ছে করলে আমি অন্য কোনো নাম বসাতে পারবো না। তাহলে এইটা হচ্ছে আমার জ্ঞানমূলক, যেটার জন্য পাবো আমি কয় নাম্বার? 1 নাম্বার। সাবুদের গ্রামের নামটা কি? গাবতলী। গেল। এখানে 2 নাম্বারে গিয়ে রাখো, আমার মারে আপনি চেনেন না। এই কথা দ্বারা কি বোঝানো হয়েছে? এই আমার মারে আপনি চেনেন না, এই কথাটা কি বলেছিল? সাবু বলেছিল। এখন তুমি একটু করে মনে করো যে আমার মারে আপনি চেনেন না, এই কথাটা কোন ক্ষেত্রে বলেছিল? আমরা জানি যে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে শহরের মানুষরা লাইন করে পায়ে হেঁটে শহর থেকে গ্রামের দিকে ফিরে আসছিল। তখন এই গায়ের মানুষরা, গাবতলী গায়ের মানুষরা অনেক দিকে তো যাচ্ছিল, কিন্তু তাদের গ্রামের উপর দিয়ে বোর্ডের যে সড়কটা চলে গেছে, তার পাশেই ছিল সাবুদের এই গাবতলী গ্রাম। হ্যাঁ, ওই গ্রামের মানুষরা ওই রাস্তা দিয়ে আসা মানুষদেরকে যে যেভাবে পাচ্ছিল সেভাবে সহযোগিতা করছিল। হ্যাঁ,
ওই গায়ের পাশ দিয়ে একটা পরিবার যখন আসছিল, সেই পরিবারটাকে সে যখন পানি খাইয়েছিল, কি কুয়া থেকে তুলে পানি খাইয়েছিল, সে মহিলা তাকে কি দিয়েছিল? 5টা টাকা দিতে চেয়েছিল, তার হাতে 5টা টাকা দিতে চেয়েছিল। সেই টাকাটা কে নেয়নি? সাবু নেয়নি। সে যখন নেয়নি, তখন মিসেস সালমা তাকে কি বলেছিল? মিসেস রহমান তাকে কি বলেছিল? উনি বলেছিল তুমি নাও, হ্যাঁ, তোমার মা তোমাকে কিছুই বলবে না। সে কি টাকাটা নিয়েছিল? না, সে টাকাটা নেয়নি। না নিয়ে সে কি বলেছিল? আমার মা বলেছে বিপদে পড়া মানুষের কাছ থেকে কোনো কিছু নেওয়া কি নয়, উচিত নয়। হ্যাঁ, বিপদে পড়া মানুষের কাছ থেকে কোনো কিছু নেওয়া উচিত নয়। তাহলে তুমি খেয়াল করে দেখো, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমাদের দেশের মানুষ আমাদের দেশের অন্য মানুষকে কিভাবে সহযোগিতা করেছিল। যেখানে একটা সহায়তার বিনিময়ে তাকে কিছু টাকা দিতে চেয়েছিল, সাবু সেই টাকাটা নেয়নি। তার মাথার মধ্যে রয়েছে কোনটা? তার মাথার মধ্যে রয়েছে তার মা তাকে বলেছে যে বিপদে পড়া মানুষের কাছ থেকে কখনো কিছু গ্রহণ করা উচিত নয়। তখন এর প্রেক্ষিতে সে কি বলেছিল? মহিলা যখন বলেছিল যে তুমি টাকাটা নাও, তোমার মা কিছু বলবে না, তখন সে কি বলেছিল? আমার মারে আপনি চেনেন না। কারণ ওর মা তাকে বলেছিল যে বিপদে পড়া মানুষের কাছ থেকে সাবু তুমি কখনো কি নিবা না, টাকা নিবা না বা কোনো সহায়তা নিবা না। পারলে ওদেরকে উল্টো কি করবা? সহায়তা করবা। এখানে আমার মারে আপনি চেনেন না, এই কথা দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে একজন উন্নত চরিত্রের যে মা, যে তার সন্তানকে সঠিক শিক্ষা দেয়, সে মায়ের একটা রূপ আমরা দেখতে পাচ্ছি, যে বিপদে পড়া মানুষের কাছ থেকে কোনো সহায়তা না নেওয়ার জন্য উনি তাকে শিক্ষা দিয়েছেন, তার নিজের সন্তানকে শিক্ষা দিয়েছেন, এবং সাবু সেটা কি তার কাজের ক্ষেত্রে সেটা ব্যবহার করেছে। আচ্ছা, আমাদের অনুধাবনমূলক শেষ হয়ে গেল। আমাদের গ নাম্বারে এসে দেখে উদ্দীপকের রুমির সাথে তোলপাড় গল্পের কার মিল রয়েছে। তাহলে তুমি আমি এক কথাতেই বলতে পারি, উদ্দীপকের রুমির সাথে তোলপাড় গল্পের কার মিল রয়েছে? রুমির মিল রয়েছে। এখন ব্যাখ্যা করতে বলেছে, তো ব্যাখ্যা করতে বললে আমি এই ব্যাখ্যাটা এভাবে করেই দেব। প্রথমে আমি রুমির সম্পর্কে তথ্যগুলো আগে দেব। আমাদের উদ্দীপকের রুমি বয়সে কিশোর, হ্যাঁ, মুক্তিযুদ্ধ শুরু হয়, আর মুক্তিযুদ্ধের সময় পশ্চিম পাকিস্তানিরা আমাদের এদেশের মানুষের উপর নির্মমভাবে কি চালায়? হত্যাযজ্ঞ চালায়। হ্যাঁ, যেখানে পারছিল নিরস্ত্র মানুষকে তারা, হাজার হাজার মানুষকে তারা হত্যা করছিল। সেই হত্যাযজ্ঞের খবর শুনে রুমির রক্তে কি ধরে যায়? আগুন ধরে যায়। হ্যাঁ, তার মধ্যে পশ্চিম পাকিস্তানিদের সম্পর্কে একটা বাজে ধারণা, হ্যাঁ, বাজে ধারণা তার মধ্যে চলে আসে। সে তাদেরকে খারাপ মানুষ হিসেবে জানতে পারে। সে চেষ্টা করে, সে প্রতিজ্ঞা করে যে কোনো মূল্যে সে তাদেরকে প্রতিরোধ করবে বা তাদের বিরুদ্ধে সে কি নেবে? প্রতিশোধ নেবে। এটা কার গল্প? রুমির গল্প। সাথে সাথে আমরা লিখবো, পক্ষান্তরে আমরা দেখতে পাই গাবতলী গ্রামের ছোট্ট কিশোর ছেলে হচ্ছে সাবু। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর শহরের মানুষেরা দলে দলে পায়ে হেঁটে কোথায় আসছিল? গাবতলী গায়ের দিকে। গাবতলী গাটা তার ঠিকানা নয়, গাবতলী গা পেরিয়েও আরো অনেক দূরে তাদের ঠিকানা। বয়স্ক মানুষেরা অনেক কষ্ট করে এসেছিল, তেষ্টায় পথে পথে মানুষ মারা যাচ্ছিল। এগুলো দেখে সাবুর মধ্যে পশ্চিম পাকিস্তানি সে হানাদারদের সম্পর্কে তার মধ্যেও একটা কি প্রতিশোধমূলক একটা স্পৃহা তার মধ্যে জেগে ওঠে। অর্থাৎ এর মধ্যে যেমনি রক্তে আগুন লেগে যায়, তেমনি সাবুর মধ্যেও তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য একটা চিন্তা তার মধ্যে ভর করে। হ্যাঁ, আচ্ছা, সে যেমনি প্রতিজ্ঞা করে যে এদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে হবে, একইভাবে সাবুও প্রতিজ্ঞা করে এই মানুষগুলোকে কি, এই মানুষগুলোর প্রতি তার প্রতিশোধ নিতে হবে। সে মুক্তিযোদ্ধাদেরকে, রুমি মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেছিল। ঠিক একইভাবে আমরা দেখতে পাই আমাদের তোলপাড় গল্পে সাবু এবং সাবুর গ্রামের মানুষেরাও কি করছিল? এই মুক্তিযোদ্ধাদের না হোক, সেখান থেকে আসা শহরের বোট সড়ক দিয়ে যাওয়া মানুষগুলোকে কেউ পানি খাইয়ে, কেউ রাস্তা পার করিয়ে দিয়ে, কেউ একটু ছায়াতে বসিয়ে, হ্যাঁ, কেউ বয়স্ক লোককে কাঁধে করে নিয়ে গিয়ে, কেউ ছোট বাচ্চাদেরকে কাঁধে করে নিয়ে গিয়ে ওই নদীর পার পর্যন্ত পৌঁছে দিচ্ছিল। এটাও কিন্তু কি মানুষকে সহায়তা করা। আর এই সহায়তা করাটা কি এক ধরনের মুক্তিযোদ্ধাদের নয়, শুধু আমার দেশের মানুষকে সহায়তা করার মতো। তাহলে স্বাভাবিকভাবেই আমরা রুমি এবং সাবুর মধ্যে কি
এই মিলটা কি খুঁজে পাই। আমার গ নাম্বারের উত্তর শেষ। ঘ নাম্বারে গিয়ে আমরা দেখতে পাই উদ্দীপকের মূলভাবই তোলপাড় গল্পের মূল ভাব বা মূল বক্তব্য। এই গল্পটা পড়ে আমি দেখতে পাচ্ছি একজন কিশোর, সে মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের হত্যাযজ্ঞ দেখে তার মধ্যে তাদের সম্পর্কে একটা বিরূপ ধারণা সৃষ্টি হয়। সে প্রতিজ্ঞা করে এই খারাপ মানুষগুলোর বিরুদ্ধে সে প্রতিরোধ করে দাঁড়াবে, সে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেবে। তার রক্তে আগুন লেগে যায়, সে যে কোনো মূল্যে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়। আর প্রতিশোধ নিতে গিয়ে যে লোকগুলো ওদের বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছিল সে তাদেরকে কি করছিল, হেল্প করছিল। তাহলে আমরা এখানে দেখতে পাই একজন স্বাধীন চেতা মুক্তিযোদ্ধা ছেলে, যে মুক্তিকে আমাদের দেশটাকে মুক্ত করতে চায় কাদের হাত থেকে, পাকিস্তানিদের হাত থেকে। ঠিক একইভাবে আমরা আবার দেখতে পাই আমাদের তোলপাড় গল্পের সাবুও কি সাধারণ এই মানুষগুলোকে সহায়তা করছিল মুক্তিযুদ্ধের সময়। হ্যাঁ, এমন কষ্ট করে এমন জয়ী বা এই দুর্বল মানুষগুলোকে যারা এইভাবে কষ্ট দিচ্ছিল তাদের বিরুদ্ধে তার মধ্যেও এক ধরনের কি চলে আসে, প্রতিশোধ স্পৃহা চলে আসে। সেও তাদের বিরুদ্ধে কি করতে চায়, প্রতিশোধ নিতে চায়। তাহলে উদ্দীপকের মূল ভাব, অর্থাৎ এই রুমির যে উদ্দীপকের মূল ভাবটা, এখানেও যে পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে তার যে প্রতিশোধের ইচ্ছা, ঠিক একইভাবে উদ্দীপক আমাদের তোলপাড় গল্পের সাবুর দিকে যদি তাকায় বা ওই গল্পটার মূল বক্তব্যের দিকে যদি তাকায়, তাহলে আমরা একইভাবে দেখতে পাবো যে এখানেও তারাও এই দেশটাকে মুক্ত করতে চায়। তারাও যারা আমাদের দেশের মানুষকে এইভাবে নির্মমভাবে হত্যা করছে, কষ্ট দিচ্ছে, লাঞ্ছনা করছে, অত্যাচার করছে, বয়স্ক মানুষদেরকে এভাবে কষ্ট দিচ্ছে, নির্বিচারে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নির্বিচারে হত্যা করছে, তাদের বিরুদ্ধে তার মতো একটা কি আসে, প্রতিশোধের ইচ্ছে আসে। সেও তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়। তার কিশোর বুকে কি হয়ে যায়, একটা তোলপাড় শুরু হয়ে যায়, হয় কিনা? হ্যাঁ, এই তার মধ্যেও চলে আসে। তাহলে সেদিক দিয়ে যদি দেখি তাহলে আমরা দেখতে পাই যে উদ্দীপকের মূল ভাব, আবার হ্যাঁ উদ্দীপকের মূল ভাব এবং আমার তোলপাড় গল্পের মূল ভাবটা অনেকাংশে একই। ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে আমরা যেভাবে তোলপাড় গল্পটা নিয়ে আলোচনা করেছি, এর পরের ক্লাসে আমরা তোলপাড়ের মতো অন্য কোনো গদ্যাংশে আমাদের আরো দুটো চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টার গুলো নিয়েও আমরা আলোচনা করব। আমার বিশ্বাস তোমরা এভাবে নিয়মিত ক্লাসরুমগুলোকে অ্যাটেন্ড করবে। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা নিচে যে কমেন্টস বক্স আছে সেখানে স্যারকে প্রশ্ন করতে পারো। স্যারকে টেলিফোন করেও যে কোনো সমস্যায়, পড়াশোনা সংক্রান্ত যে কোনো সমস্যায় তোমরা স্যারকে টেলিফোন করবে। আমরা সবসময় চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে তোমাদের পাশে পাশে থাকতে। সুস্থ থেকো সবাই, ভালো থেকো সবাই। আজ এই পর্যন্তই শেষ করছি। ধন্যবাদ।